শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে আমার মোটামুটি করে ওই ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসলাম। এবার এই দিকের ঘরটায় লেগেছি। এই দেখো আমার এই টিনের ছোট্ট রান্নাঘরে একটা গ্যাস ওভেন আছে, সেই গ্যাস ওভেনটাই ভালো করে সকাল সকাল মুছে দিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি কিন্তু ঝাপটা তুলে দিলাম। তো এইদিকে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। এবার জানো তো গ্যাসের ওপরে যে ওভেনগুলো ছিল ওগুলোকে মাজা ধোয়া করব। এখন তো আর গ্যাসে রান্না করি না, ওই রাতে রুটিটা করি। সেই কারণে জানো তো ওই তোমার গ্যাসের ওপরে না অনেকটাই নোংরা জমে থাকে। সেই নোংরাগুলো পরিষ্কার করার জন্যই কিন্তু আজকে লেগে পড়েছি। প্রত্যেক দিনই পরিষ্কার করি, তবে কি বলো তো, ওই যে ঝিকগুলো না খুললে পরিষ্কারটা খুব একটা ভালোভাবে হয় না। তাই আজ ভাবলাম না, ঝিকগুলো একেবারে খুলে পরিষ্কার করে নিই। তো এই দিক দিয়ে আমি ভালো করে মুছে নিলাম, ওদিক দিয়ে আবার ঘরটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো সকাল সকাল খুব রোদ্দুর উঠেছে, তবে আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই জানো তো রোদ্দুরটাও কিন্তু বেশ ঝলমলে উঠে এই ঘরের মধ্যে আছড়ে পড়েছে। আজ জানো তো আমার না মাসিকের শেষের দিন। আর আমাদের গ্রামের বউরাই জানে যে মাসিকের শেষের দিন আমাদের কত কাজ থাকে। এই কাজ ওই কাজ হাজারো কাজ থেকে যায় আমাদের সংসারে। তাই জানো তো সকাল থেকেই একদম কোমর বেঁধে লেগে পড়েছি। আজকে জানো তো সমস্ত কিছু মাজা ধোয়া করে ঘর দুয়ার লিখিয়ে একেবারে কিন্তু স্নানে যাব। এটাই আমাদের গ্রামের বাড়ির প্রত্যেকটা বউদের নিয়ম থাকে। যেরকম ধরো আগেকার দিনে নাকি নিয়ম ছিল কোথাও বাড়ি থেকে বেরোনো যেত না, এবং কোনো কিছু যেগুলো ধরা হতো সেগুলো নাকি সব নিয়ে মাজা ধোয়া করতে হতো। তবে সেই কালের মতো সেই নিয়মগুলো না থাকলেও এখনো অবধি কিন্তু গ্রামগঞ্জে অনেকই নিয়ম আছে। তো প্রচুর নিয়ম মেনেই কিন্তু আমরা এই দিনে গ্রামের বউরা শুদ্ধ হয়ে থাকি। তো এই দেখো সকাল সকালই সমস্ত কাজকর্মে একেবারে কোমর বেঁধে লেগেছি। আরেকটিও কারণ আছে, কারণ হলো ননদের পরিবার আসবে আজকে। অনেক দিন হলো ওনারা আসেন না। তো মানে ননদের মেয়ে ভাগ্নি হয়, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে আসবে। আর জানো তো বাড়িতে অতিথি এলে পরে একটু তো কাজ বেশিই থাকে, সেই জন্য দুটো কাজ একবারে একসাথে করতে হবে। সেই কারণে জানো সকাল সকাল উঠে আজকে একটু বসার সময়ও পাইনি। আজ সকাল থেকে না খেয়েছিলাম, দুপুরবেলায় একেবারে ভাত খেয়ে ফেলেছি। তবে এখন ছোট দিনের বেলা, উঠে কাজকর্ম শুরু করতে করতে বেলাটা যেন কোথায় দিয়ে চলে যাচ্ছে। তবে এই ব্যস্ততম জীবনটা আমার কাছে বেশ সুন্দর লাগে। জানো তো যাদের জীবনে ব্যস্ততা নেই তারা আমার মনে হয় ডিপ্রেশনে ভোগে। এরকমটা আমারই হতো জানো। জীবনে যখন আমি ব্যস্ততা ছিলাম না তখন হাজারো ডিপ্রেশন আমার মাথার মধ্যে ঘুরপাক খেত। তবে এখন নিজেকে হাজারো কাজের মধ্যে, সংসারের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত করাতে ডিপ্রেশন জিনিসটা যে কী সেটাই জানি না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে উঠানটা ঝাঁট দেওয়া হলো। এদিক দিয়ে আমার কালকেকার রাতের বেশ কিছুটা বাসন বেরিয়েছে। তবে বাসন আজকে খুব একটা বেরোয়নি, ওই গ্যাস ওভেন তারপর ওই ঝিকগুলো বের করলাম বলে এই বাসনগুলো কিন্তু একটু বেশি করেই বেরিয়ে গেল। তাই আর কি বাসনগুলোকে মেজে তো নিয়েছি, এখন ঝটপট করে ধুয়ে নিই। জানো তো আজকে সকাল সকাল ওঠার খুব ইচ্ছে ছিল। বলে না যেটা তোমার ইচ্ছে হবে সেটা কখনোই পূরণ হবে না। ইচ্ছাটা সত্যি বলতে ভীষণ ছিল সকালে উঠে সমস্ত কাজগুলো সময়ের মধ্যে সেরে নেবো। কোনো কারণবশত ভোরবেলার দিকে এমন ঘুমিয়েছি, একেবারে 7টার সময় উঠেছি। তবে দেরি করে উঠলেও তাড়াতাড়ি করে সেরে ফেলেছি। তো চলো তোমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন। তো দিদিভাই আমাকে বলেছেন, পিউ, আমার যখন মনটা একদম ভালো লাগে না তখন তোমার ব্লগটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। সত্যি বলতে এই কমেন্টটা পড়ার পর সত্যি নিজেকে ধন্য লেগেছিল যে কারোর মনও আমি ভালো করতে পারি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে। সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে নেক্সট দিনের একটি ভিডিও বানাতে।
তো দিদিভাই সত্যি তোমার কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যায় গো। দিদিভাই আশা করছি ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করছি সুস্থ থেকো। তো দিদিভাই আবারও একটি কমেন্ট করেছে যে আমি মূলো দিয়ে আলু দিয়ে ঝোল কীভাবে বানাই। তো লম্বা লম্বা করে মূলো আলু কেটে নিই, তারপরে মূলো আলুটাকে ভালো করে ভেজে নিই তেলে। তো ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দিই ওই আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে ওটাকেও কষাই মশলাটা, যেরকম লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এই সমস্ত দিয়ে। তারপর মোটামুটি তেল ছেড়ে গেলে মশলা থেকে তখন কিন্তু পরিমাপ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু গা মাখা ঝোল করে নামিয়ে নিই। এটাই আমি এভাবেই রান্না করি জানো মূল আলুর ঝোল। তবে জানো তো খুব যে খারাপ লাগে সেরকম না, আবার খুব ভাল লাগে সেরকমও না। তবে আমাদের আবার শ্বশুরবাড়িতে ভীষণ পছন্দ করে সবাই। তো এই দেখেছো আমি কাজ করতে করতে এদিক দিয়ে ননদরা চলে এসছে, আর আমার ভাগ্নে এদিকে সোজা চলে এসছে কুয়োর পাড়ে হাত পা ধোবে বলে। তো আমি এদিকে তো কাচাকুচি করছি, আজকে যেহেতু আমার মাসিকের শেষের দিন, আজকে তো আমাকে সমস্ত কিছু কাচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তাই কোমর বেঁধে একেবারে কাজকর্মে লেগে গেছি। ওদিক দিয়ে ঝটপট করে কাচাকুচিটা করলাম, আর এখন বাজে ঘড়ির কাঁটেই ঠিক সকাল 11:30। আজকে 11:30 আগে থেকে লেগেছি কাচাকুচিতে, ওই 11টা নাগাদ। তো এই কাচাকুচি করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তার সাথে জানো তো আজকে আমাদের বাড়ির পেছনের যে দরজাটা আছে সেই দরজাটা লাগানো হলো। মানে এই যে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না তুলসী মঞ্চ এনেছি, সেই দিন কিন্তু ঘরের পেছনের দরজাটাও আনা হয়েছিল। তো সেই দরজাটা কিন্তু আজকে দাদা এসেছিলেন, মিস্ত্রি দাদা, তাই লাগানো হয়েছে। তাই আর কি দরজাটা লাগানো হয়েছে বলে দাদা এসছেন বলে আরও একটু দেরি হয়ে গেল। কারণ কি বলো তো বাড়িতে মিস্ত্রি আসলে হাজারো কাজ থাকে, যেরকম ধরো তাদেরকে চাটা দিতে হয়, তারপরে কাজকর্ম কী হচ্ছে না হচ্ছে একটু কথাবার্তা বলতে হয়। তবে আজকে একটা বিপজ্জনক হয়ে গেছে, কারণ গ্রিলটা ঠিক মাপের করতে পারেননি যেই দাদার কাছে আমরা বানাতে দিয়েছি। মানে সেটিংটা একটু ভুল করেছেন, তবে অনেকটা কায়দা মতো একটু করে ঠিকঠাক করা হলো। আর এই দেখো এদিক দিয়ে আমার কাচাকুচি হয়ে গেছে, স্নান সেরে ঘরে এসেছি, বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি। তো এই দিক দিয়ে গঙ্গার জল ছিটাতে হয় বলে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর স্নান করার পর আমার ভীষণ শীত করছে, সেই কারণে যেন তো গায়ে আগে চাদরটা দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল, ঘরে আসলে যেন গাটা কেমন করে ওঠে। আর এই দিক দিয়ে আমি বিছানাটা আগে পাতিনি, স্নান করে এসে বিছানা পাতলাম, পেতে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। এরকমভাবেই যেন আমাদেরকে শুদ্ধ হতে হয় গ্রামের বউদের। তো আর কি করব বলো, শহরে কিন্তু এসব নিয়ম কেউই মানে না। তবে তারা মানুষ না, তাদের সংসারে আয় উন্নতি হয় না। কিন্তু কী বলো তো কিছু কিছু মনে মানসিকতা এখনও অবধি সেই আদিম যুগের মতো পড়ে রয়েছে, সেই কারণে কিন্তু আমাদের বউদের এখনও অবধি করতে হয়। তবে এক এক সময় ভাবি এইসব করব না, করার কি দরকার, তারপরে ভাবি অশান্তি ঝগড়া লাগবে, তো এগুলো করলে তো আহামরি কোনো টাকা লাগবে না, কোনো পরিশ্রমও হবে না, তাই করি আর কি, এইটা ভেবেই কিন্তু করার চেষ্টা করি। যাই হোক ওই দিক দিয়ে আমার বিছানাপত্র গোটানো হয়ে গেল, এদিক দিয়ে চাদর গায়ে নিয়েই বসেছিলাম যেন রান্নার জোগাড় করতে। তবে এদিকে জানো তো আগুনটা এত জোরে গনগনিয়ে উঠেছে, এত শীত করছিল, সেইখান থেকে গরম লেগে গেছে। শীতকালে সত্যি কাঠের উনানে রান্না করতে ভীষণই ভাল লাগে। তো আজকে ধনেপাতার বড়া করছি। সকালবেলা একরকম রান্না আমি করেই রেখেছিলাম। ভাত তোমার আজকে সকালে একবার বসিয়েছিলাম, তারপর শাশুড়ি মা ফোন করলেন ননদকে, তো বললো কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকছে, তুমি এক কাজ করো একবারে ভাত করে নাও। তো আমি আর কি করব, একবারে ভাত করে নিলাম। তো একবারে আমি 2 কেজি চালের ভাত করেছি। তো সেই ভাতটাই রাখা আছে, আশা করছি দুপুরে সকলের হয়ে যাবে। তখন আবার ডাল সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ করেছিলাম, বেগুন পোড়া। বলেছিলাম যদি যখন আসবে তখন ডালটা সম্বার করে দেবো, তাহলে গরম গরম ডাল, আলু সেদ্ধ, বেগুন পোড়া দিয়ে সকালকার খাওয়া দাওয়াটা সেরে নেবে। তবে ওনারা এসছে 11:30 পৌনে 12টার দিকে, তখন এসে কেউ আর খেতে চায়নি, বললো একেবারে দুপুরে খাবো, তুমি স্নান টান সেরে নাও। তো ওই দিক দিয়ে আমি স্নানে গেলাম, স্নান টান সেরে আসলাম। আর এই দিক দিয়ে আমি কিন্তু সবার প্রথমে কটা ধনেপাতার বড়া ভেজে নিলাম। আমাদের বাড়িতে সকলেই এই ধনেপাতার বড়াটি খেতে ভীষণ পছন্দ করে, তার সাথে ডিমের অমলেটও করে নিয়েছি। তো এই দেখো এদিকে কিন্তু রান্না করছি পালং শাক
দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, মূলো দিয়ে একটা তরকারি। তো ওই দিক দিয়ে আমার মোটামুটি করে পালং শাকের তরকারি হলো। এর মাঝে তোমাদের সাথে আর আমি কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু সকলকে খেতে দিলাম, খাওয়া হলো, বাসনপত্র ননদি মেজেছে, তবে একটু হলেও ধরে ধরে দিতে হয়। তো সেই কারণে আর কোনো ব্লগ আমার শেয়ার করা হয়নি। তো এই যে একেবারে রাতে চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। তো এই দিক দিয়ে আমি কিন্তু লেগে গেছি কুমড়ো আর আলু কাটছি। রাতে রান্না করব কুমড়ো আলুর তরকারি আর রুটি। ওদিক দিয়ে আটাটা মেখে রাখলাম। তো ননদি বলেছিল আলু টালু কেটে দেবে, ও ওইদিকে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো, তাই পারেনি। তাই আমি এখন বললাম ঠিক আছে, বলছিল কাটবে, বললাম তুমি রুটির লেচিগুলো করে রাখো। জানো তো, আমার মনে হয় বাড়িতে কেউ আসলে কাউকে দিয়ে কাজ করাতে একটু ইচ্ছা করে না, তবে কি বলো তো, আমারও তো ছোট ছেলে আছে, সেই জন্য সবটা সামলাতে পারলেও ছেলেটার দিক থেকে পারি না। এই ধরো এই রান্নাটা বসিয়েছি, তখনই মাছ দিয়ে একবার উঠে পড়েছে, তখন আবার যেতে হলো ঘরে, গিয়ে চুপ করিয়ে আসতে হলো, তারপর কিন্তু আবারও কাজকর্মে লেগে পড়েছি। তো রাতে যেহেতু রুটি আর তোমার কুমড়ো আলুর তরকারি করব, সেই কারণে প্রথমে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম। তো এই রকম করেই কিন্তু আজকে তরকারিটা হবে। এই তরকারিটা খেতে ভীষণ ভাল লাগে জানো, আমার রুটি দিয়ে বিশেষ করে। জানো তো, এই তরকারিটি করতে করতে একটা তরকারির কথা, মানে নামের কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম আমাদের প্রতিবেশী এক বাড়িতে এক মাসি ভাড়া থাকতো। তো মাসি আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল তোদের কি রান্না হয়েছে। সেই মাসিকে আমি বলেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমাকে সেই মাসি বলেছিল না, কুমড়ো আলুর তরকারি বলবি না, বলবি কুমড়ো আলুর ভকম। তো তখন থেকে আমি জানো তো বলতাম শুধু কুমড়ো, কেউ যদি জিজ্ঞাসা করতো কী খেয়েছিস, কুমড়ো আলুর ভকম। তো এটা আমার মুখে একটা থেকেই গেছিল। তবে এই কুমড়ো আলুর তরকারিটি হলে এখনও যেন ওই কথাগুলো মনে আছড়ে পিছড়ে পড়ে। তবে শৈশবটা অনেকটা সুন্দর ছিল, তো অনেকটাই মানসিকতা ছোট ছিলাম, নরম ছিল। তো সেই সব দিনগুলোর কথা মনে পড়লে আজ যেন মুচকি একটা হাসি দিতে ইচ্ছা করে। তবে সেই জিনিসগুলো এখন অতীত, মনে পড়েও অবশ্য। তো চলো এই রান্নাটি করি আর রাতের খাওয়া দাওয়াগুলো আমরা সকলে মিলে সেরে নিই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভাল লেগে থাকে আমার ব্লগটি, আমার এই ছোট্ট পরিবারটাই একটা নতুন সদস্য হয়ে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।